বেসিক্যালি হচ্ছে এইচএসসির বইগুলাতে আহ, মানে এই তিনটাই দেওয়া আছে। এছাড়াও আরো বেশ কয়েক রকমের এখন কেবল এসেছে, কিন্তু সেগুলো যেহেতু স্লাইড চেঞ্জ হয়নি। স্ক্রিন শেয়ারিং পজড, আচ্ছা। কোনো কারণে স্ক্রিন শেয়ারিংটা পজ হয়ে যাচ্ছে এবং সেটা রিজিউম হচ্ছে না। ইয়েস, ফ্রিজ হয়েছে। স্লাইড কন্ট্রোল। আচ্ছা, আমি স্লাইড শেয়ার মানে শেয়ারিং অফ করে আবার নতুন করে দিচ্ছি, দেখি কি হয়। শেয়ার। এখনো শেয়ার হচ্ছে না কেন যেন। এখন কি স্লাইড চেঞ্জ হচ্ছে? আমি স্লাইড শোতে গেলে আর তখন চেঞ্জটা দেখা যাচ্ছে না, এখন মনে হয় চেঞ্জটা দেখা যাচ্ছে। আচ্ছা। তো এইভাবেই রাখি আপাতত, কি করা যাবে আর। ও ঠিক আছে। আচ্ছা। তো দেখেন, আমাদের প্রথমে হচ্ছে যেটা বললাম যে আমাদের যে ডেটা কমিউনিকেশনের মিডিয়ামটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেবল, আর একটা হচ্ছে কেবললেস বা ওয়্যারলেস যেটা বলি। তো হচ্ছে ওয়্যারলেস সিস্টেমে অনেকগুলা সিস্টেম আছে। যেমন হচ্ছে আপনার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে আমার ভিসেট, ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করেও হচ্ছে কেবললেস এগুলো কমিউনিকেশন করা যায়। আচ্ছা, তারপরে এখন তো হচ্ছে যে বিভিন্ন আপনার যে ইয়াগুলো আছে, ল্যান নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ম্যান নেটওয়ার্ক, এগুলো হচ্ছে কেবললেস করা যায়। ঠিক আছে। তারপর আমরা যে ব্লুটুথ ইউজ করি, ব্লুটুথ ইজ আ ওয়্যারলেস সিস্টেম। আচ্ছা, আর কেবল সিস্টেমের মাঝে আমরা হচ্ছে তিনটা কেবল দেখি প্রধানত। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর ফাইবার অপটিক কেবল। আচ্ছা, কোএক্সিয়াল কেবল কি? আপনার একটা পার্টিকুলার অ্যাক্সিসের মধ্য দিয়ে ধরেন হচ্ছে একটা কেবল, সেই আপনার তার উপরে আরেকটা হচ্ছে আবরণ, তার উপরে আরেকটা আবরণ, এরকম করে হচ্ছে আহ, একটা কেবল হলে তখন সেটাকে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আর টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে আপনার দুটা তার বা হচ্ছে দুটা ইয়া যদি হচ্ছে মোচড় দিয়ে দিয়ে হচ্ছে ইয়া করা হয়, টুইস্ট মানে হচ্ছে মোচড়। ঠিক আছে। আর ফাইবার অপটিক কেবল তো ফাইবার অপটিক কেবল, যেখানে আপনার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে যে সিগন্যাল যেটা সেটাকে হচ্ছে আপনার ইয়া করা যায়। তো টুইস্টেড পেয়ার কেবলের মাঝে আবার দুটা প্রকারভেদ আছে। ও সেই দুটা প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে আনশিল্ডেড আর একটা হচ্ছে শিল্ডেড। আচ্ছা। তো আনশিল্ডেড ব্যাপারটা কি? আনশিল্ডেড এর মাঝে একটা হচ্ছে সিথিং একটা ব্যাপার থাকে, মানে আপনার উপরে একটা শিল্ড থাকে ফর প্রোটেকশন পারপাস। ঠিক আছে। লাইক এই কেবলগুলা কিন্তু ধরেন নদীর নিচ দিয়ে, তারপরে হচ্ছে আপনার সমুদ্রের নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে বা মাটির উপর দিয়ে বিভিন্ন ভাবে কেবলগুলো ইয়া করা হয়। তো অনেক সময় দেখা যায় যে প্রোটেকশনের জন্য উপরে একটা শিল্ড থাকে। তো শিল্ড দিলে টেম্পারেচার রেজ করে, এটা একটা ইস্যু।
এছাড়াও আরো কিছু সুবিধা অসুবিধা দুটারই আছে, যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তবে আহ, আর আনশিল্ডেডটা হচ্ছে কোনো রকমের উপরে কোনো রকমের শিল্ড ছাড়া। ঠিক আছে। আচ্ছা। আর ফাইবার অপটিক কেবল তো আপনার ধরেন বিভিন্ন কান্ট্রিতে, ধরেন আমাদের যে গুগলের যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টার থেকে গুগলের সেন্ট্রাল ডেটা সেন্টার ভার্জিনিয়াতে, তো সেই ভার্জিনিয়ার সেই ডেটা সেন্টার থেকে ধরেন আমাদের ইন্ডিয়াতে হচ্ছে গুগলের একটা ডেটা সেন্টার আছে। তো এই ডেটা সেন্টারে প্রথমে হচ্ছে ট্রান্সফার করা হয়। তো এই ট্রান্সফারটা ফাইবার অপটিক কেবল দিয়ে করা হয়। আবার আমাদের এই আশেপাশে যত রকমের সাপোজ গুগলের যত রকমের সার্ভিস আছে বা অন্যান্য অ্যাপের যত রকমের সার্ভিস আছে, এই সবগুলাই এই ইন্ডিয়াতে যে ইন্ডিয়ান ওশান বেডে যে ইয়াটা আছে, আপনার সার্ভার যেটা আছে, সেই সার্ভার থেকেই সবকিছু কন্ট্রোল করা হয়। লাইক আমরা এখন যে জুম মিটিংটা করছি, এই জুম মিটিং এ আমরা যে রেকর্ডটা হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে এই আপনার গুগলের সার্ভারে গিয়ে রেকর্ড হচ্ছে। ঠিক আছে। যেখান থেকে আপনার কি করেছে, এই জুম হচ্ছে কিছুটা স্পেস কিনে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। ভিসেট তো হচ্ছে যে ছোট ভূপৃষ্ঠের স্যাটেলাইট যোগাযোগে ব্যবহৃত, মানে ব্যবহৃত হয়। ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, যেটা ওই যে ছোট ডিশের মতো আমরা যেটা দেখি। ঠিক আছে, এটা 1985 সালে আবিষ্কৃত হয়। আর ফাইবার অপটিক কেবল নিয়ে তো আমরা বলেছি। আচ্ছা। তো এই হলো হচ্ছে মিডিয়াম। আচ্ছা, আর মোড আমরা যদি বলি, উম আচ্ছা, আমার মনে হয় যে আমরা এখানে একটা কিছু ড্র করে দেখাতে পারলে ভালো হতো। এক মিনিট সময় দিবেন আমাকে। হ্যাঁ, যাই হোক। তো হচ্ছে আমরা যখন এই যে ওয়াকি টকি বা ওয়াকি টকি না, সাপোজ রেডিও যখন ইউজ করা হয়, ঠিক আছে, তখন কিন্তু শুধু যে কথা বলে রেডিও স্টেশন থেকে তার কথাটাই আমরা শুনতে পাই। বা আগেকার দিনের যে টিভি গুলা, এখনকার স্মার্ট টিভি গুলা কিন্তু এই সিমপ্লেক্স মোডে কমিউনিকেট করে না। আগেকার দিনের টিভি গুলা কি করতো, ধরেন তারা হচ্ছে যে ডেটাগুলো সেন্ড করতো, আমরা শুধু সেই ডেটাগুলাই দেখতে পেতাম। ঠিক আছে। তো আপনার এই যে ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে একমুখী। ঠিক আছে, ওই পাশ থেকে ধরেন আমাকে যখন রেডিওটা আমার কাছে আছে, আমি কিন্তু রেডিও থেকে রেডিও স্টেশনে কোনো রকমের সিগন্যাল পাঠানোর কোনো সুযোগ নাই। তো আপনার হচ্ছে এই মোডগুলোকে বলা হয় হচ্ছে সিমপ্লেক্স মোড। ঠিক আছে, মানে শুধু একমুখী প্রবাহ। ঠিক আছে। আচ্ছা, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে আহ, দুই দিক থেকেই ডেটা আদান প্রদান হতে পারে, তবে একই সময়ে না। ঠিক আছে। ধরেন আমি কথা বললাম, এটা ওই পাশে গিয়ে পৌঁছালো, এই যখন পৌঁছাচ্ছে তখন যদি ওই পাশ থেকে কথা বলে তাহলে হচ্ছে সিগন্যালে নয়েজ তৈরি হবে। কিন্তু আমার কথাটা পৌঁছানোর পরে যদি হচ্ছে সে ওই পাশ থেকে কথা বলে, তাহলে এই সিগন্যালটা এসে আমার কাছে পৌঁছাবে। ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, দুই দিক থেকে ডেটা আদান প্রদান করা যাবে কিন্তু সিমুলটেনাস না। ও এর উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। তারপরে আছে ফুল ডুপ্লেক্স, লাইক আমরা যে ফোনে কথা বলি, আমি কথা বলতেছি, ওপাশ থেকে শুনছে, ওপাশ থেকে কথা বলছে, আমি শুনছি। তো এইগুলোর উদাহরণ হচ্ছে আপনার ফুল ডুপ্লেক্স, মানে একই সাথে হচ্ছে আদান প্রদান করা যায় আর কি। ঠিক আছে। তো এই আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব মানে তো হচ্ছে আমরা যেটা বুঝি যে হচ্ছে একটা ওয়েব পেজ বা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার ইয়া করা। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে আপনার অনেক একটা সার্ভারে রাখা অনেকগুলা ওয়েব পেজ, তাদের মাঝে হচ্ছে ইন্টারকানেকশন। তো হচ্ছে আপনার এই ওয়েব পেজ গুলা লেখা হয় বেসিক্যালি। আপনার ওয়েব পেজ গুলা কি করে, আমরা ওই যে বিভিন্ন লিঙ্কে গিয়ে ওয়েব পেজ গুলো ওপেন করি, তাই না? তো এই যে লিঙ্কটা, এই জিনিসটাকে বলে হচ্ছে হাইপার টেক্সট। ঠিক আছে। যদিও হচ্ছে টেক্সট বলা হচ্ছে, কিন্তু এটা আসলে হচ্ছে আমরা হাইপার লিঙ্কড বলতে পারি, মানে হাইপার মাল্টিমিডিয়াও বলা যায়। ঠিক আছে, হাইপার মানে হচ্ছে ইন্টারকানেক্টেড। ঠিক আছে। তো হাইপার টেক্সট মানে হচ্ছে যে ইন্টারকানেক্টেড টেক্সট, লাইক হচ্ছে আমরা যখন ইন্টারনেটে একটা টেক্সটের সাথে অন্য একটা টেক্সটের
এই মানে একটা টেক্সটের মাঝে অন্য একটা টেক্সটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়, তখন সেটাকে বলে হচ্ছে হাইপার টেক্সট। ঠিক আছে। তো হচ্ছে আমার এইচটিএমএল হচ্ছে সেরকমই একটা সিস্টেম, যেটা দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি ওয়েব পেজগুলো ডেভেলপ করা হয়, যেগুলো পরস্পর ইন্টার কানেক্টেড, এবং এই কানেকশনগুলা এই যে ইয়াতে ডেভেলপ করা যায় সেটাকে হচ্ছে হাইপার টেক্সট বলে। এখন অনেক হচ্ছে রাইটিং সফটওয়্যার আসছে। আমরা যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে লিখলে কিন্তু একটা ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে সরাসরি অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে। কিন্তু এখন কিছু রাইটিং সফটওয়্যার এসেছে, লাইক ফর ফর এক্সাম্পল নোশন, তারপরে অবসিডিয়ান, এই টাইপের কিছু রাইটিং সফটওয়্যার আসছে, যারা হচ্ছে আপনার লেখাটাকে হচ্ছে হাইপার টেক্সট হিসেবে কনসিডার করে, এবং আপনি চাইলে আপনার নিজের মতো করে ওই একটা সিস্টেম জেনারেট করে নিতে পারবেন, যেটা অনেকটা ওয়েবসাইটের মতোই কাজ করবে। কিন্তু সেটা পাবলিশ করতে পারবেন না, কিন্তু ধরেন নিজের অনেকগুলা ডকুমেন্ট যদি ইয়াং থাকে তখন করা যায় আর কি। তো যাই হোক, আহ, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই হচ্ছে আপনার যে হচ্ছে হাইপার টেক্সট যে সিস্টেমটা, এটা 1989 সালে টিম বার্নার্স লি ধারণা দেন, এবং আপনার হচ্ছে আহ, এই যে সার্নে যারা কর্মরত ছিল, এই সার্নের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য, এবং হচ্ছে লিঙ্ক আপ কমিউনিকেশন, মানে সাইন্টিফিক রিসার্চ তো একটা আরেকটার সাথে লিঙ্ক আপ, তাই না? তো হচ্ছে আপনার ওই কারণে তখন হচ্ছে এটা জনপ্রিয়তা লাভ করে, এবং হচ্ছে আপনার এখন তো আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইডই এটা ইয়ে করা হয়। আচ্ছা। তো প্রত্যেকটা একটা হচ্ছে আপনার ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের এরকম হাইপার টেক্সট করা হচ্ছে একটা ডকুমেন্ট। ঠিক আছে, মানে একটা পেজের সাথে আরেকটা পেজে কানেক্টেড। আমি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছি, তখন আমরা ইনিশিয়ালি যে পেজটা ওপেন হয়, তো সেটাকে বলা হয় হচ্ছে হোম পেজ, এবং সেটার সাথে অন্য যে হাইপার মানে হাইপার টেক্সটের মাধ্যমে যে কানেকশন গুলো থাকে সেগুলো হচ্ছে আপনার মানে আদার পেজেস গুলো। ঠিক আছে। তো হচ্ছে আমার হোম পেজের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে ইউআরএল। ঠিক আছে। তো ইউআরএল স্ট্যান্ডস ফর ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর ব্যাপারটা আচ্ছা, আমি তো ভিডিও অন করি নাই, সরি। আমাকে দেখা যাচ্ছে মনে হয় না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমার আচ্ছা, তো আমরা যা বলছিলাম আর কি, তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা ইউনিফর্ম বলার কারণ হচ্ছে এটা বেসিক্যালি প্রত্যেকটা ওয়েবসাইটের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ইউনিক। তো ইউনিক হওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে আপনার মানে কোলাইড করার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ইয়া দেখি, ধরুন গুগলের হোম পেজ যেটা, ঠিক আছে, www.google.com, সাথে প্রথমে এইচটিটিপিএস আছে। আচ্ছা। তো হচ্ছে আমার প্রথমটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা হচ্ছে একটা ওয়েব প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল গুলো হচ্ছে কতগুলা নিয়ম কানুনের সমষ্টি, যেটা হচ্ছে আপনার আইক্যান বা হচ্ছে আপনার এই ধরনের কিছু অর্গানাইজেশন যেগুলো আছে, এই সবগুলা এই অর্গানাইজেশন গুলো ঠিক করে দেয়। তো হচ্ছে কি কি ইয়ার মেনে চলবে। তো হচ্ছে এবং এস ফর এইচটিটিপি, এস এর পরে যে এসটা আছে, দিস ইজ ফর সিকিউর, এবং এটা হচ্ছে তার মানে সিকিউর। আচ্ছা। তো এই যে www.google.com, এটা হচ্ছে ডোমেইন আমাদের। ঠিক আছে। আর হচ্ছে আপনার ধরেন আমি যদি এখানে সাপোজ আমি যদি এখানে আমি ম্যাপ সার্চ করি বা হোয়াট এভার, তাহলে দেখা যাবে যে হচ্ছে আপনার এই যে ওইটা হচ্ছে আমার একটা ফাইল। ঠিক আছে। এটাকে অনেক সময় ধরেন ডিরেক্টরিও বলা হয় বা ইয়াও বলা হয়। তো এই আচ্ছা, তো আমরা অনেক সময় দেখি যে আহ, আমাদের, আচ্ছা আমি একটু ফুল স্ক্রিন দিয়ে দেখি যে আচ্ছা আবার ফ্রিজ হয়ে যায় কিনা। স্লাইড চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে না, না? আচ্ছা। হুম।
লাইট চেঞ্জ করলে কেন জন্য চেঞ্জ হচ্ছে না ফুল স্ক্রিনে? আচ্ছা ঠিক আছে, আমরা এভাবেই ইয়া করি। তারপরে কি আছে, আচ্ছা, ওই যে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন দেখা যায় যে স্পেশালি নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে ওরা হচ্ছে অপশন দেয় অ্যাকসেপ্ট কুকিজ অ্যান্ড ডিক্লাইন। তো কুকিজ হচ্ছে ওই ওয়েবসাইট রিলেটেড আপনার হচ্ছে কিছু ইনফরমেশন এবং এটা সেভ করা থাকলে আপনার হচ্ছে আপনি যে ওই ওয়েবসাইট ভিজিট করেছেন এইটা তারা বুঝতে পারে, এবং ট্রাফিক জেনারেট, মানে কত ট্রাফিক আসলো এবং কোন আইপি অ্যাড্রেস থেকে ভিজিট হলো এটা হচ্ছে তখন ওরা বুঝে, এবং সেই অনুযায়ী তারা ক্লায়েন্ট সেট আপ করতে পারে। লাইক আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু হচ্ছে সার্চ ইঞ্জিন, আমরা তো একটা সার্চ ইঞ্জিন লাইক গুগল গুগল করে বা হচ্ছে বিং দিয়ে বা কোনো একটা দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করছি। তো এই ওয়েবসাইট গুলা যদি আমাদের হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম সময় হয় কি যে আমরা সার্চ দেওয়ার পরে ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আসে সেই ওয়েবসাইট গুলো ম্যাক্সিমাম টাইম ভিজিট করা হয়। তো এগুলা হচ্ছে আপনার অপটিমাইজ করার জন্য এসইও নামে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে একটা ইয়ে আছে। তো আপনার এই কুকিজ গুলো থেকে এই ইনফরমেশন গুলো গ্যাদার করে অনেক সময় এসইও তে কাজে লাগানো হয়। ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আপনার ওয়েব সার্ভার, তারপরে আর কি আছে, আচ্ছা কই গেল? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার সার্ভার। আচ্ছা, তো হচ্ছে আপনার ওয়েব সার্ভার হচ্ছে ধরেন কি বলে এটাকে, আহ, একটা হোস্ট থাকে ওয়েব সার্ভারে, এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরেন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার কম্বিনেশনের ফলে আপনার ওই ওয়েবসাইট গুলা হচ্ছে মানে অ্যাক্টিভেটেড থাকে আর কি। ঠিক আছে। ওকে, দ্য মাইটি ইন্টারনেট। ইন্টারনেটের আমাদের তো হিস্ট্রিটা তো খুবই জানা। প্রথমে ইন্টারনেট ছিল হচ্ছে অর্পানেট। তারপরে হচ্ছে আপনার এটা মূলত মিলিটারি ইউজের জন্য বা মিলিটারি কানেকশনের জন্য আপনার ইয়া করা হয়, এবং ঠিক ওয়ার্ল্ডে যখন হচ্ছে কিউবার মানে ইয়া ক্রাইসিস চলতেছিল, মিসাইল ক্রাইসিস চলতেছিল, ওই সময়টাতে যুক্তরাষ্ট্রের মিলিটারি এই জিনিসটা ডেভেলপ করে। তো পরবর্তীতে আপনার এটা একেবারে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে যায় এটার ব্যবহারটা, এবং হচ্ছে আপনার এখন তো পুরা ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তো ইন্টারনেট ছাড়া আর একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট হচ্ছে ধরেন কোন একটা অর্গানাইজেশনে নিজেদের ভেতরে কানেকশনের জন্য যে কানেক্টিভিটিটা ব্যবহার করে সেটাকে বলে ইন্ট্রানেট। আর এক্সট্রানেট হচ্ছে ধরেন দুটা ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন যদি তারা নিজেদের মাঝে কানেকশনের জন্য ইয়া করে, কোনো সিস্টেম ডেভেলপ করে বা নেটওয়ার্ক ডেভেলপ করে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সট্রানেট। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস যেটা আমরা বলি। আচ্ছা, তো এই ডোমেইন নেম সিস্টেমটা আপনার হচ্ছে বেসিক্যালি যখন আমরা এই যে একটা ওয়েবসাইটের সাপোজ এই যে দেখেন www.google.com, দিস ইজ দ্য ডোমেইন। তো এটা তো ধরেন আমি চাইলে আহ, আজকে একটা ওয়েবসাইট খুলে ফেললাম, কালকে আরেকজন আর এই নামে আরেকটা ওয়েবসাইট খুলে ফেললো, নেক্সট দিন আরেকজন এই সেম নামে আরেকটা ওয়েবসাইট খুলে ফেললো। তো এগুলা তো হচ্ছে আপনার দেখা যাবে যে ইন্টারনেটে কেওয়াস তৈরি হবে। ঠিক আছে। তো একটা মজার ব্যাপার বলি, যদিও এটা আইসিটির সাথে রিলেটেড না। ইন্টারনেট যখন প্রথম ডেভেলপ করা হলো, যারা ডেভেলপ করেছেন এবং তাদের মাঝে একটা হাই এনথুজিয়াজম ছিল যে হচ্ছে আহ, মানে পৃথিবীতে ইউএস এর যে বা রাশিয়ার যে একচ্ছত্র আধিপত্য সেটা থেকে পৃথিবী মুক্তি পেতে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে ইন্টারনেটের থ্রুতে মানুষের অ্যাক্সেস বাড়বে, মানুষের ইনফরমেশন সব পাবে, এবং হচ্ছে ফলে মানুষ এম্পাওয়ার্ড হবে। তো হয়েছে আসলে উল্টা। এখন যেটা হয়েছে যে আপনার ইন্টারনেট রিলেটেড সমস্ত প্রোটোকলস, তারপরে হচ্ছে আপনার আইকেন, তারপরে হচ্ছে আইএএনএ, যে সমস্ত কিছু ধরেন আমি যখনই কোনো ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে, আমার আইএসপি আমার ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে। ঠিক আছে। এবং এই আইপি অ্যাড্রেস গুলো কি প্রোটোকলে হবে, এবং সমস্ত আইপি অ্যাড্রেস হচ্ছে কিন্তু আপনার আইএএনএ, ইন্টারন্যাশনাল
কম্পিউটার নেট নেমিং সিস্টেম বা এই টাইপের একটা অর্গানাইজেশন আছে। তো ওদের কাছে হচ্ছে স্টোরড হচ্ছে, এবং সমস্ত কিছুই থ্রু রাউটিং ইউএসএ, এবং আপনার সেন্ট্রাল যে আপনার সার্ভার বা হচ্ছে আপনার ডেটা স্টোরেজ সবটাই কিন্তু ইউএস এর ভার্জিনিয়াতে হচ্ছে। তো আলটিমেটলি সমস্ত কিছুই ইউএস এর থ্রুতে হচ্ছে আর কি। তো আচ্ছা, যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট অ্যাসপেক্ট। আচ্ছা, তো আমার হচ্ছে ডিএনএস এর কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস পরিবর্তন করা সহ আদার যে ইয়াগুলো আছে। আচ্ছা, এইচটিটিপি নিয়ে অলরেডি কথা বলেছি। আপনার ওয়েবসাইট ব্রাউজিং এর জন্য হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ধরেন আমি যখন সাপোজ হচ্ছে গুগলের সার্ভারে আমি একটা ওয়েবসাইট বানালাম, যেটা আমি হচ্ছে গুগলে ইয়া করলাম। তো হচ্ছে কি হবে, গুগলের সার্ভার থেকে আমাকে যখন এই ওয়েবসাইটটা যখন আমি সার্চ করছি, আমাকে যখন সে ট্রান্সফার করছে এই ডেটাটা আমার আইপিতে, তো এইখানে কিছু প্রোটোকল মেনটেন করতে হয়। এবং হচ্ছে এই যে প্রোটোকলের মানে আন্ডারে এই ট্রান্সফারটা হয়, তখন সেটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে কতগুলো হাইপার টেক্সট, হাইপার টেক্সট মানে কি, কতগুলো লিঙ্কড টেক্সট। লিঙ্ক টেক্সট মানে একটা ওয়েবসাইট, তাই না? তো হচ্ছে এই ওয়েবসাইটটা যখন হচ্ছে আপনার একটা সেন্ট্রাল সার্ভার থেকে একটা পার্টিকুলার আইপিতে ট্রান্সফার করা হচ্ছে, এবং সেই আইপিতে, আমার আইপিতে কিভাবে আসছে, ফার্স্ট আমার হচ্ছে আইএসপি তে আসছে, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে তার ইয়াতে আসছে। এবং সেটা আসছে কিভাবে, সেটা আসছে আমার বাংলাদেশের যে সিমি উই 5, উই 4 অ্যান্ড উই 6, সিমি উই 6 যেটা। তো সেই আপনার অপটিক ফাইবার কেবল গুলোর মধ্যে দিয়ে আসছে। এবং সেই অপটিক ফাইবার কেবল গুলো আসছে কি দিয়ে, আমরা যদি ব্যাক ট্র্যাক করি, বাংলাদেশের সবগুলো অপটিক ফাইবার কেবলই আসছে হচ্ছে ফ্রান্সের প্যারিস থেকে। এবং ফ্রান্সের প্যারিসে সেই ফাইবার অপটিক কেবল গুলার সেন্টার কিন্তু প্যারিসে না, সেগুলো সেন্টার কিন্তু আবার কোথায়, ভার্জিনিয়াতে। ঠিক আছে, সো ব্যাকট্র্যাক করলে সমস্ত ইনফরমেশনই আসলে ইউএসএ থেকে সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ঠিক আছে, স্টিল আপনার হচ্ছে এগুলাকে আপনার মিসগাইড করার সিস্টেম আছে যেগুলো হ্যাকাররা করে। আপনার হচ্ছে তাছাড়া বিভিন্ন সাইন বিট বা আহ, ওই কি বলে এটাকে, মানে আগে পিছে হচ্ছে আপনার কোনো একটা সিগন্যালের আপনার ইয়া করা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আহ, ধরেন আমি পার্টিকুলার কোনো একটা ওয়েব পেজ সার্চ করলাম, বা ওয়েবসাইট যদিও বলা হচ্ছে, বাট ওয়েব পেজও হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো আপনার হচ্ছে যদি সেটা না পাওয়া যায়, তো তখন যে এররটা দেখায়, সেই সেটা হচ্ছে 404 এরর। ঠিক আছে, আচ্ছা। তো এইচটিটিপি নিয়ে যে কথাগুলো বলছিলাম, ধরেন এখানে হচ্ছে সিকিউরিটির একটা ব্যাপার আছে। অনেক সময় মাস্কিং করা হয়। আপনার ধরেন আমার যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনের আগে পরে কিছু আপনার ডিস্ট্রাক্টিং বিট অ্যাড করা হয়, সিগন্যাল অ্যাড করা হয়। তো সেই সিগন্যালগুলো অ্যাড করলে অনেক সময় দেখা যায় যে যারা স্ক্যামার আছে বা আহ, যারা হচ্ছে হ্যাকার আছে, তারা মিসগাইডেড হয়। তো হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর যেটা, সেটা অনেকটাই এইভাবেই সিকিউর করা হয়। এবং আপনার মাঝখানে যেন কেউ ট্র্যাক করতে না পারে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এইচটিটিপিএস ইউআরএল আমি হচ্ছে আচ্ছা, তো যেহেতু হচ্ছে একটা সিকিউরিটি ফিচার এক্সট্রা অ্যাড করা হচ্ছে আপনার মাঝখানে যেন হ্যাক না করতে পারে, তো এই কারণে এইচটিটিপির থেকে এইচটিটিপিএস টা বেশি সিকিউর। আচ্ছা, আমরা আমার অফিসে, আমি পার্টিকুলারলি আমরা অফিসে একটা নেটওয়ার্কিং সিস্টেম ইউজ করি, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারনেট। আমরা এই যে আগের স্লাইডটাতে দেখে আসছি। তো আমার সেই ইন্টারনেটের থ্রুতে আমরা কি করি, ধরেন আমি সাপোজ আমি হেড অফিসে বসি। তো আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে কোনো একটা ফাইল পাঠানো হবে, তারা করে কি, সিম্পলি হচ্ছে তার কম্পিউটারে আপলোড দিয়ে রাখে। এবং সেটা আমি অ্যাক্সেস করি কি করে, তার আইপি অ্যাড্রেস আমার জানা আছে। তো সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমি এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে আমি হচ্ছে ইয়া করি। সো ফাইল ট্রান্সফার প্রোটোকলও কিছু নিয়ম কানুনের সমষ্টি। তো সেই নিয়ম কানুনের সমষ্টি মেনে হচ্ছে একটা নেটওয়ার্কিং সিস্টেম ডেভেলপ করা হয়। ঠিক আছে, এবং এই সমস্ত নিয়ম কানুনকে সেন্ট্রালি কন্ট্রোল করছে ইউএসএ, কন্ট্রোল করছে। আচ্ছা, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, আমরা হচ্ছে যেসব সফটওয়্যার দিয়ে হচ্ছে ওয়েব ব্রাউজ করতে পারি, সেগুলা গুগল ক্রোম, সাপোজ হচ্ছে সাফারি আছে, মজিলা আছে, ফায়ারফক্স আছে, এগুলা তো বলার কিছু নেই। আর হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার ধরেন ওয়েবসাইট, কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা হাইপারটেক্সট সার্চ করার যে হচ্ছে আপনার ইঞ্জিন বা হচ্ছে আপনার যে মেকানিজম, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। এমএসএন, বিং,
ইয়া কি বলে মাইক্রোসফটের, তারপরে হচ্ছে গুগলের আছে গুগল.com, ইয়াহু.com, তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশের আছে চরকি পিপিলিকা। ঠিক আছে। তো হচ্ছে আপনার বিং এ হচ্ছে আহ, আপনার নতুন করে এআই ইনস্টল করা হয়েছে। তারপরে হচ্ছে গুগলের বার্ড ইনস্টল করা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে। এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড করা হচ্ছে। ঠিক আছে। আর বাংলাদেশে এখনো পর্যন্ত সার্চ ইঞ্জিন খুব বেশি ডেভেলপ করেনি। আহ, পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেরই নিজেদের সার্চ ইঞ্জিন আছে টু ফর সিকিউরিটি পারপাস। তো আমাদের গুলো ওভাবে ওয়াইডলি ইউজড না। কারণ আর আমাদের ওইভাবে ধরেন যে সিকিউরিটি বা হচ্ছে সেটা নিয়ে আমাদের দেশের মানুষজন ওভাবে কনসার্নও না, এটাও একটা কারণ ডেভেলপ না করার। তো তারপরেও কিছু কিছু আপনার সার্চ ইঞ্জিন ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। তার মাঝে পিপিলিকা একটা, চরকি একটা। ঠিক আছে, প্রথম পিপিলিকা, এরপরে চরকি আসছে। আচ্ছা, এই যে আপনার গুগলের আদলে আপনার একটা নতুন সার্চ ইঞ্জিন আবিষ্কার, আবিষ্কার না ঠিক তৈরি করা আর কি, এগুলো তো আবিষ্কারের কিছু নেই, এগুলো তৈরি করা। তো হচ্ছে আপনার এরকম একটা ইয়ে হচ্ছে হালাল গুগলিং। এই নেক্সট হলো আমাদের প্রোটোকল। তো বলছিলাম যেটা আমাদের যে বিভিন্ন ডিভাইসের মাঝে যে যোগাযোগ বা ডাটা ট্রান্সমিট করার পদ্ধতি, সেগুলোর যে নিয়ম কানুন, সেগুলো হচ্ছে আপনার প্রোটোকল। প্রায় সবকিছুরই প্রোটোকল আছে, লাইক ফাইল ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপরে হচ্ছে আপনার টিসিপি আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ঠিক আছে। ইন্টারনেটে, মানে ইন্টারনেটে ট্রান্সমিট করতে যে প্রোটোকলগুলো ইউজ হয়। তো এই প্রোটোকলগুলোর ক্ষেত্রে আপনার কতগুলা স্তর আছে। স্তর মানে কি, কি কি ফেজে আপনার এই কাজগুলো হয়। মানে কাজগুলো বলতে কি, ধরেন ডেটা ট্রান্সফার বা হচ্ছে বা, আপনার হচ্ছে ধরেন ট্রান্সমিশন বা হচ্ছে ডেটা ট্রান্সমিশন যদি আমরা বলি। ঠিক আছে, আমরা হচ্ছে লেয়ার গুলা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এই যে দেখেন এখানে লেয়ার গুলো দেওয়া আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে হোপফুলি। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে একটু দেখে নিই যে আমার হচ্ছে কি কি মডেল গুলো হচ্ছে আমার এখন কাজ করছে। প্রথমে হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল, আমরা যেটাকে ওএসআই মডেল বলি। এগুলো রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে মানে একেবারে মুখস্থই রাখতে হয় বলা যায়। আপনার এই যে প্রোটোকল গুলা, প্রোটোকলের লেয়ার গুলা স্পেসিফিক্যালি। তো প্রায় দু এক বছর মিস হতে পারে, প্রায় মাঝে মাঝে ইয়ে আছে। আচ্ছা, তো এই মডেলগুলার মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার কি কি সিকোয়েন্সে হচ্ছে আপনার কাজগুলো হয় বা ডেটা ট্রান্সমিশন হয়। তো ওএসআই মডেল হচ্ছে মূলত আহ, একটা লজিক্যাল মডেল। ঠিক আছে, এর হচ্ছে আপনার দেখেন আপনারা হচ্ছে ওএসআই মডেলের ইয়াগুলো হলে দেখতে পাবেন। আপনারা দেখেন, প্রথমে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার মানে কি, আমার ফিজিক্যালি কি কি জিনিস লাগবে। আমার লাগবে হচ্ছে ফাইবার অপটিক কেবল লাগতে পারে বা এনি কেবল, ইট ক্যান বি ওয়্যারলেস। তো ওয়্যারলেস হলেও তো দেয়ার আর সাম ফিজিক্যাল এক্সিস্টেন্স, তাই না। তারপর হচ্ছে আমাকে ডেটাটা লিঙ্ক করবে কে, ডেটাটা লিঙ্ক করবে ইদার হচ্ছে আমার ইথারনেট ওর আপনার হচ্ছে এনি ইন্টারনেট কানেক্টিভিটি। ঠিক আছে। দেন হচ্ছে আপনার নেটওয়ার্কিং লেয়ার। নেটওয়ার্কিং লেয়ারটা কি, আপনার লেয়ারটা কিভাবে কাজ করে, ধরেন আমার পিসিতে হচ্ছে আমার পার্টিকুলার আমার আইএসপি আমাকে একটা আইপি দিয়েছে। তো হচ্ছে আপনার সেখান থেকে আমার আইএসপি তে যাচ্ছে। তো হচ্ছে আপনার আপনার সেই রাউটারের বা আপনার ধরেন সে আইএসপির আলাদা হচ্ছে আপনার সার্ভার কম্পিউটার, সেই সার্ভার কম্পিউটার আলাদা একটা আইপি আছে। সো দিস ইজ আ লেয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দেখেন ট্রান্সপোর্ট প্রোটোকল, তারপরে হচ্ছে সেশন লেয়ার। তো এই যে আপনার হচ্ছে বিভিন্ন লেয়ার গুলা, প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা, এই যে পরের লেয়ার গুলা দেখেন 5 6 7, এই জিনিসগুলো হচ্ছে ঠিক এক্স্যাক্টলি আমার কাছে একটা ওয়েবসাইট কিভাবে প্রেজেন্ট হচ্ছে। ঠিক আছে, সবার শেষেরটা দেখেন, 7 নাম্বার লেয়ারটা আমার হচ্ছে আমি কি দেখি, আমি বেসিক্যালি কতগুলো হাইপার টেক্সট দেখি। আমি যখন কোনো একটা ওয়েবসাইট ওপেন করছি আমার কাছে কতগুলো হাইপার টেক্সট চলে আসছে। সেখানে হচ্ছে আপনার ধরেন আমার এফটিপি, আমার অফিসে যে সিস্টেমটা আমরা ইউজ করি, ধরেন আমি যখন কোনো একটা ফাইল অ্যাক্সেস করি, তো এফটিপির যে ফাইলটা সেটা আমি অ্যাক্সেস করি। তো এটা ডিএনএস হতে পারে, আইআরসি হতে পারে, এরকম আর কি। তো এর নিচে ধরেন ঠিক হাইপার টেক্সটটাকে, ধরেন একটা ওয়েবসাইটকে সাজায় কিসে, আপনার হচ্ছে এসএসএল হতে পারে, এসএসএইচ হতে পারে। তো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের অর্গানাইজেশন কিভাবে হয় তার আমি হচ্ছে ব্যাক ট্র্যাক করতেছি এখন।
তার হচ্ছে ধরেন তার নিচে কি হয় আপনার হচ্ছে এই ইন্টারনেটের ইয়াগুলার হচ্ছে বিভিন্ন সকেট গুলো আছে। মানে এগুলো কিন্তু ফিজিক্যাল সকেট না, ঠিক আছে, এই আর কি। তো এই যে হচ্ছে আপনার বিভিন্ন লেয়ার বাই লেয়ার একটা কানেকশন ডেভেলপ করে, এটাই হচ্ছে আপনার সেই ইয়াটা। আচ্ছা, টিসিপি আইপি লেয়ার গুলা দেখেন, প্রথমে হচ্ছে ডাটা লিঙ্ক আপনার হচ্ছে এইটা। আচ্ছা, এটা উল্টায় দিতে হতো আর কি, ঠিক আছে। 4 নাম্বারটা সবার উপরে হবে, আমি যদি হচ্ছে এই ওএসআই লেয়ারের সাথে কম্পেয়ার করতে চাই। সবার উপরে দেখেন অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে হচ্ছে সেটা ট্রান্সপোর্ট করা, তারপরে হচ্ছে নেটওয়ার্কটা ডেভেলপ করা, ডাটা লিঙ্ক লেয়ার। একই জিনিস এই আপনার হচ্ছে ওএসআই মডেলটাতে আপনার লজিক্যালি হচ্ছে একটু সেগ্রিগেট করা হয়েছে, আর হচ্ছে আপনার টিসিপি আইপিটাতে হচ্ছে আপনার ইয়া করা হয়নি। আচ্ছা, তো এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো দেখে নেবেন। 4টা লেয়ার হচ্ছে টিসিপি আইপি তে, আর হচ্ছে ওএসআই তে 7টা লেয়ার। আচ্ছা, ওই যে দেখেন এখানে বলা আছে যে এখানে লজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার গুলা কি কি আছে, হাব আছে, রিপিটার আছে, আমার রাউটার আছে। তো হচ্ছে আপনার ডেটা লিঙ্ক কারা করে, ধরেন ব্রিজ, তাই না, ধরেন দুটা রাউটারের মাঝে কানেকশন, মানে মাঝখানে ব্রিজ থাকে, সুইচ থাকে। সুইচের কাজ কি, সুইচ হচ্ছে আপনার ধরেন রাউটারের মতোই, কিন্তু ধরেন কোনো পার্টিকুলার আইপিতে যদি আমি হচ্ছে পাঠাতে চাই তখন আমি সুইচ ইউজ করি, তাই না। আর ব্রিজ হচ্ছে আপনি ধরেন কোনো আইপিতে অ্যাক্সেস দিবেন না, এরকম হওয়ার আসলে সুযোগ নেই। আচ্ছা, তো গেটওয়ে রাউটার এগুলো আছে আর কি। তো আমরা হচ্ছে পরের টপিকে যাই, আইপি অ্যাড্রেস। আচ্ছা, তো আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা ওই যে বারবার যে জিনিসটা বলতেছিলাম, এই জিনিসটা হচ্ছে আমার ফর আদার পারপাজেস, আমি কিছু পড়াশোনা করতেছিলাম এই যে ওয়ার্ল্ডের ডোমিনেশনটা কিভাবে কাজ করে, বা হচ্ছে এখন কারেন্ট ওয়ার্ল্ড সিস্টেম কিভাবে কাজ করে। তো সেখান থেকে আসলে আম, ভিন্ন একটা প্রেক্ষিতে হচ্ছে আমি হচ্ছে এই কথাগুলো বলেছিলাম যে হচ্ছে যুক্তরাষ্ট্র কিভাবে জিনিসটাকে ডোমিনেট করছে। সেম ওয়েতে হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল সিস্টেমও ইউএসএ ডোমিনেট করছে। আপনার আমরা যত রকমের ব্যাংকিং চ্যানেল ইউজ করি, সমস্ত ব্যাংকিং চ্যানেল থ্রু ইউএসএ আসতে হয়। ধরেন আপনি হচ্ছে দুবাইতে কোনো কিছু কিনতে যাবেন, ইউ হ্যাভ টু, ইউর ট্রানজাকশন হ্যাজ টু গো থ্রু ইউএসএ, ঠিক আছে। জিনিসটা কিভাবে কাজ করে, ধরেন আপনি দুবাই, আপনি কিন্তু চাইলেই বাংলা টাকার এগেনস্টে হচ্ছে আহ, ধরেন এইউডি, যেটা মানে ইউনাইটেড আরব এমিরেটস এর যে ডলার, ঠিক আছে, আপনি সেইটা হচ্ছে চাইলে, সরি এইউডি তো অস্ট্রেলিয়ান, এইডি যেটা, ঠিক আছে, আরব এমিরেটস ডলার, এইডি চাইলেই হচ্ছে আপনি কিন্তু কিনতে পারবেন না। আপনাকে কিনতে হলে তখন আমরা সেটাকে বলি হুন্ডি, তাই না। তো হচ্ছে সিস্টেম হচ্ছে হুন্ডি। এখন হুন্ডি তো নিষিদ্ধ, নিষিদ্ধ কেন, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আসে। এখন ধরেন আমাদের ইকোনমিক সিস্টেমটা এমন ভাবে দাঁড়িয়ে গেছে, যেখানে আসলে ধরেন আমি যদি ডলারের স্বার্থ রক্ষা না করি, আসলে আমার ইকোনমিটা কোলাপস করবে, ঠিক আছে। কারণ আমার কাছে ডলার না থাকলে আমাকে কেউ কিছু ইয়া করবে না। এটা শুরু হয়েছে 1970s থেকে। 70s যখন সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করলো যে ডলার ছাড়া তেল বিক্রি করা যাবে না, ঠিক তখন থেকে আসলে ডলারটা সবার প্রয়োজন হয়ে গেল। কারণ আহ, একটা দেশের ইকোনমি চলে হচ্ছে তেল আর হচ্ছে মানে মেটাল দিয়ে। মেটাল মানে হচ্ছে লোহা, ঠিক আছে, আরেকটা কেমিক্যাল সালফিউরিক অ্যাসিড দিয়েও ইয়া করে। কারণ সালফিউরিক অ্যাসিড ছাড়া আপনি কোনো মেটালের বা কোনো ইন্ডাস্ট্রি কোনো কাজ করতে পারবেন না। আর এই তো হচ্ছে আপনার আমরা যে হচ্ছে ট্রানজেকশনের যে মেসেজিং গুলো, সেগুলো হচ্ছে সুইফট চ্যানেল আছে, আর আরেকটা আছে হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা মেসেজিং সিস্টেম ইউজ করে, আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো আপনার এই মেসেজিং সিস্টেমগুলোর মানে কি, এর মানে হচ্ছে যে আপনার ধরেন আপনার ট্রানজাকশন সিকিউর হচ্ছে, দ্যাটস ভেরি ট্রু। অ্যাট দ্য সেম টাইম আমার সমস্ত ট্রানজাকশনের হিস্ট্রি ইউএস এর কাছে চলে যাচ্ছে। তো ধরেন ইউএস এর জাস্ট কোনো একটা ব্যক্তিকে পছন্দ না, সে সিম্পলি তাকে ব্যান করে দিতে পারে। ব্যান, তাকে হচ্ছে ধরেন এই যে ইকোনমিক স্যাংশন গুলা, বা হচ্ছে আপনারা যে র্যাবের উপর স্যাংশন দিয়েছে, সাপোজ এই স্যাংশনটা কিভাবে কাজ করে আমি বলি। র্যাবের রিলেটেড কোনো ট্রানজাকশন আপনি হচ্ছে করতে পারবেন না। এখন ধরেন র্যাব, সাপোজ র্যাবের সমস্ত অ্যামিনেশন আসে হচ্ছে আপনার চায়না থেকে, তারপরে হচ্ছে র্যাবকে ট্রেনিং দেওয়া হচ্ছে ইউএসএ। তো এই সব কিছুর জন্যই আপনার হচ্ছে ফান্ডিং চ্যানেলটা হচ্ছে ইউএস ডলার। তো হচ্ছে আপনাকে ব্যান করে দিয়েছে, মানে ইউ ক্যান্ট ইউজ ডলার ফর পারচেজিং এনিথিং ফর র্যাব। র্যাবকে কিন্তু বাংলাদেশে এসে ওরা কিছুই করতে পারবে না, মানে এবং স্যাংশন দেওয়া মানে এই না যে হচ্ছে র্যাবকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। এর সিম্পল মানে হচ্ছে যে র্যাবের কোনো কাজে ডলার ইউজ করা যাবে না, রেবের কাউকে বাইরে ট্রেনিং এ পাঠানো যাবে না। আপনার হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে আপনি যখন পাঠাবেন তখন আপনার তাকে ডলার দিয়ে দিতে হবে। তো ডলার ছাড়া তো সে কোনো কিছু ইউজ করতে পারবে না, এবং আপনি ওই ট্রেনিং পারপাসে কাউকে যে পে করবেন, সেটাও আপনি ডলার ছাড়া করতে পারবেন না, এবং আপনাকে এইটা থেকেই যে নিষিদ্ধ করে দিয়েছে। ব্যক্তির উপর যখন স্যাংশন আসছে, এক্স্যাক্টলি সেম কাজটা করা হচ্ছে। আপনার হচ্ছে আমরা ওই যে ব্যাংকিং সিস্টেমে
মানে অ্যান্টি মানি লন্ডারিং যে চেকিংটা হয়, তো সেই চেকিং এ জাস্ট চেক করা হয় যে ইউএস এর একটা সার্ভার দেওয়া থাকে, এবং হচ্ছে জাতিসংঘের একটা সার্ভার আছে, তো সেই সার্ভারে যুক্তরাষ্ট্র যাদের ব্ল্যাকলিস্ট করে তাদের এনআইডি কার্ড, আপনার হচ্ছে এনি মানে যত রকমের ফটো আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সব সব রকমের ভিসার ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার সমস্ত ট্রানজাকশন হিস্ট্রি ওখানে দেওয়া থাকে। আমরা জাস্ট হচ্ছে এনআইডি কার্ড দিয়ে, নাম্বার দিয়ে জাস্ট চেক করলে ইয়া হয়ে যায় যে সে ইউএস এর ব্ল্যাক লিস্টেড কিনা। ঠিক আছে। তো তো হচ্ছে কোনো ব্যক্তির উপর যখন নিষেধাজ্ঞা দিয়েছে, এর মানে এই যে সিম্পলি সে ডলার ইউজ করতে পারবে না। তো ডলার ইউজ করতে না পারা মানে তাকে জাস্ট বাংলাদেশে বন্দি করে ফেলা হলো। ঠিক আছে। মানে স্যাংশন গুলোর মানে এটাই, অনেকেই হচ্ছে বুঝতে পারেন না, এই জন্য হচ্ছে কথা প্রসঙ্গে আসলো বলে জিনিসটা হচ্ছে একটু ক্লারিফাই করলাম। তো যাই হোক, আমরা যে টপিকে ছিলাম, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যাসাইন করে আইএএনএ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এই আইএএনএও হচ্ছে আপনার স্বয়ংসম্পূর্ণ কোনো অথরিটি না, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আপনার ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম, যেটা আপনার আইএসএস। তো সেই সিকিউরিটি সিস্টেমের হচ্ছে একটা মানে আন্ডারে একটা প্রতিষ্ঠান আর কি। আন্ডারে একটা প্রতিষ্ঠান হচ্ছে আইক্যান। আইক্যানের আন্ডারে হচ্ছে আপনার একটা ছোট অর্গানাইজেশন হচ্ছে আইএএনএ। তো এদের কাজ হচ্ছে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কম্পিউটার যেখানেই নেটওয়ার্ক অ্যাক্সেস হচ্ছে, নট অনলি কম্পিউটার, আপনার স্মার্ট ওয়াচ, আপনার ধরেন ফোন থেকে শুরু করে, সাপোজ আপনি দরজায় একটা স্মার্ট বেল লাগালেন, যেটাতে আপনার চিপ আছে, এনি চিপ, এনি মাইক্রোচিপ, ইউ গেট এন আইপি অ্যাড্রেস অ্যাসাইন্ড। ঠিক আছে। আপনি যখনই হচ্ছে আপনি কোনো একটা ডিভাইস থেকে হোক, হতে পারে সেটা আপনার দরজার স্মার্ট বেল, এনিথিং, এনি মাইক্রোচিপ হিয়ার, আপনার আইএসপি সাথে সাথে একটা আইপি অ্যাসাইন করে। সেটা ভার্চুয়াল আইপি হতে পারে, আপনার হচ্ছে আমরা একটু পরে আসবো যে হচ্ছে আপনার যে ভার্চুয়াল আইপি, ডিএইচসিপি যেটা। ঠিক আছে। তো হচ্ছে আপনার হতে পারে হচ্ছে আমার পার্মানেন্ট আইপি, যেটা আইপি অনেক রকমের হতে পারে আসলে। তো হচ্ছে আপনার ইউজুয়ালি হচ্ছে আমাদের কম্পিউটার গুলোতে পার্মানেন্ট আইপি অ্যাসাইন করা হয়, আর আদার ডিভাইস গুলাতে হচ্ছে আপনার ভার্চুয়াল আইপি অ্যাসাইন করা হয়। ভার্চুয়াল মানে হচ্ছে আমার ডাইনামিক আইপি, সরি। ঠিক আছে, ডাইনামিক আইপি অ্যাসাইন করা হয়। তো হচ্ছে আপনার এই আইপি অ্যাসাইন করলে সাথে সাথে সমস্ত ইনফরমেশন কিন্তু হচ্ছে আইএএন এর কাছে চলে যায়। ঠিক আছে। আচ্ছা। তো হচ্ছে আমার আইপি বেসিক্যালি হচ্ছে IPv4 এ 4 বিলিয়ন ডিভাইস কানেক্টেড করা যায়, এবং IPv4 বেসিক্যালি ডেভেলপ করা হয়েছিল কম্পিউটার গুলো কানেক্ট করার জন্য। পরে যখন হচ্ছে আপনার আরো অনেক অনেক ডিভাইস আসতে থাকলো, তখন বেসিক IPv6 আনা হলো, এবং IPv6 এ ট্রিলিয়নস অফ আইপি অ্যাড্রেস ডেভেলপ করা যায়, এবং হচ্ছে এখানে আপনার অক্টেট থাকে। ঠিক আছে, 128 বিট। আপনার হচ্ছে IPv4 হচ্ছে 32 বিটের। তো হচ্ছে 4টা অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8টা বিটের সমন্বয়ে একটা ইয়া। এবং এই অক্টেট গুলা, আইপি অ্যাড্রেস গুলো লেখা হয় হচ্ছে আপনার ডেসিমেল সিস্টেম। ঠিক আছে। আমরা ধরুন গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে 88888। ঠিক আছে, 4টা 8। তো এরকম আর কি। ধরেন এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ধরুন 192.168.1101। এটা কিন্তু হচ্ছে আপনার ডেসিমেলে। ঠিক আছে। তো হচ্ছে এর যখন আপনার আইএনএ সাইন করে, তখন সেটা আপনার বাইনারিতে হচ্ছে 8 বিটের একটা ইয়া হয়। তো V4 এ হচ্ছে 32 বিটের, মানে 4টা অক্টেট। আর হচ্ছে আপনার V6 এ হচ্ছে আপনার 128 বিটের। ঠিক আছে, প্রত্যেকটা অক্টেটের মাঝে ডট দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো V4 এ দেখেন প্রথম দুইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, 192.168। আর হচ্ছে আপনার পরে দুইটা হচ্ছে আপনার হোস্ট আইডি। ঠিক আছে, হোস্ট আইডি মানে কি, আমার আইএসপি, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে। আচ্ছা। তো হচ্ছে আপনার, ও আচ্ছা, এটা বলা আছে যে ডেসিমেল সংখ্যা দিয়ে আইপি অ্যাড্রেস সেন্ড করা হয়। আচ্ছা। এখন ডিএনএস জিনিসটা কি? ধরেন আমার হচ্ছে কম্পিউটারের বা ধরেন প্রত্যেকটা ওয়েবসাইটেরও একটা তো ইয়া থাকে, তাই না? তো হচ্ছে আপনার সাপোজ আমি তো নাম্বারগুলো আসলে ডিজিটগুলো মনে রাখা একটা মানুষের পক্ষে ভেরি টাফ। তো এই জন্য করা হয় কি, আপনার হচ্ছে প্রত্যেকটাকে একটা হচ্ছে ক্যারেক্টার এরে, মানে সোজা কথায় হচ্ছে কোনো একটা নাম দেওয়া হয় আর কি। ঠিক আছে। তো সেই নামগুলো হচ্ছে আপনার এই ডিএনএস সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। আচ্ছা, V4 নিয়ে কথা বলেছি, নেটওয়ার্ক। আচ্ছা, ও গুগলেরটা দেওয়া আছে এখানে। ওকে, এবার আমি বলি। তো হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা গ্লোবাল হতে পারে, লোকাল লোকাল হতে পারে। তো এগুলো ডেফিনেশন জানারও দরকার নেই, বাট হচ্ছে আমি কথা প্রসঙ্গে বলতেছি। বাট এখানে যেহেতু ডাইনামিক আসছে, তো আরেকটা রকম ভাবে আইপি অ্যাড্রেসকে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ডাইনামিক। তো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হচ্ছে ফিক্সড। ধরেন আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস যদি স্ট্যাটিক হয়, তাহলে এটা হচ্ছে ফিক্সড হবে। কিন্তু মানে ফিক্সড হবে মানে কি, মানে হলো যে আমার এই কম্পিউটারটা বা এই মাইক্রোচিপটা বা এই মাদার বোর্ডটার
যে হচ্ছে আপনার আইপিটা, সেটা হচ্ছে আপনার এটা, এবং এটা আইএনএ হচ্ছে আপনার ইয়া করে দেয়। তো অনেক সময় হয় কি, ধরেন মাইক্রো প্রসেসর বা হচ্ছে ইয়াগুলো তো, কম্পিউটারগুলো তো আর মানে এভারলাস্টিং না। তো ধরেন আমি যখন ডিস্ট্রয় করে দিব, তো তখন আসলে কি হবে? উম, বা সাপোজ এমন হতে পারে না যে হচ্ছে আপনার আমি হচ্ছে কোনো একটা কম্পিউটার সিস্টেম আর কখনোই ইউজ করব না, আমি ডিস্ট্রয় করলাম না কিন্তু কখনো ইউজ করলাম। সো এর সলিউশন নিয়ে আসছে হচ্ছে আপনার ডাইনামিক হচ্ছে মানে আইপি অ্যাড্রেস। তো আপনার হচ্ছে ধরেন স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যখন একটা আইপি অ্যাসাইন করা হয়ে গেল, সেটা আর কোথাও ইউজ করা হয় না। তো ডাইনামিক গুলো হচ্ছে ইরেজেবল। ঠিক আছে, এই জন্যই স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিকটা হচ্ছে ওয়ান্স ইটস অ্যাসাইন্ড ইটস ফিক্সড অ্যান্ড ইটস ফাইনাল, মানে এটা পরবর্তীতে মানে একেবারে ফর ইটার্নাল এটা আর কেউ ইউজ করতে পারবে না। হোয়াইল আমার ডাইনামিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এটা আবার হচ্ছে ইউজ করা যায়। আচ্ছা, তো ডাইনামিকের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে এটা ম্যানুয়ালি অ্যাসাইন করা হয় না, এটা হচ্ছে অটোমেটিক অ্যাসাইন করা হয়। অটোমেটিক কে অ্যাসাইন করে? এই যে দিস অর্গানাইজেশন, আইএএনএ। ঠিক আছে, তো হচ্ছে আপনার অটোমেটিক অ্যাসাইন করার কিছু সুবিধা হচ্ছে আম, ধরেন আমাদের আমরা যখন আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা হয় ম্যানুয়ালি, তখন সেখানে কিছু টাইপোগ্রাফিক এরর হতে পারে, মানে টাইপিং এরর, সোজা কথা টাইপো হতে পারে। তারপরে আদার ধরেন ওভারল্যাপিং হতে পারে। কখনো কখনো দেখা যায় যে ধরেন এটা ম্যানুয়ালি যখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস গুলো, তখন সেখানে মানে যখন নতুন আইপি অ্যাসাইন করে তখন অনেক সময় ওভার রাইটিং হতে পারে। সো তখন দেখা যায় যে দুটা সিস্টেম, মানে আমার কারেন্ট যেটাকে আগের একটা আইপি অ্যাড্রেস, তো আমার কারেন্ট একটা নেটওয়ার্কে অ্যাসাইন করা হলো। সো দুটা সিস্টেমই জিওপার্ডাইজ হয়ে যেতে পারে। তো এই কারণে এখন ম্যাক্সিমাম সময় ডাইনামিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হচ্ছে। এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমার সুবিধা হচ্ছে যে এটার হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, যদি ইনঅ্যাক্টিভ থাকে কোনো একটা ডিভাইস, ইট ক্যান বি 5 ইয়ার্স or 10 ইয়ার্স, যে হচ্ছে এই সময় যদি ওই ডিভাইসটা কোনো নেটওয়ার্কে কানেক্টেড না হয়, তাহলে ধরে নেওয়া হয় দ্যাট সিস্টেম ইজ ডেড। মানে হচ্ছে ধরেন আমি একটা কম্পিউটার ধরেন 10 বছর কোনো সিস্টেম নেটওয়ার্কে কানেক্ট করলাম না, সো হচ্ছে আইএনএ ধরে নেবে যে এই সিস্টেম আর কেউ ইউজ করছে না। ঠিক আছে, সো দেখবেন যে হচ্ছে আপনার ক্রিমিনালরা ঠিক এক্স্যাক্টলি এই সুবিধাটা অনেক সময় নেয়, যে আপনার ধরেন আহ, অনেক আর্থিক প্রতিষ্ঠানেও কিছু কিছু কম্পিউটার থাকে, আমাদের আছে আর কি। তো হচ্ছে যেগুলো হচ্ছে ধরেন 2001-2 এর কম্পিউটার, এবং ওটাকে কখনো কেউ হচ্ছে কোনো নেটওয়ার্কে ইয়া করে না। এগুলো হচ্ছে ধরেন ব্যাংকের কিছু সিক্রেট ইনফরমেশন, ভল্টের ইনফরমেশন গুলো রাখা হয় ওখানে। ঠিক আছে, তো এটাও সেম রিজন। ঠিক আছে, ওইটা কোনো আইপিতে হচ্ছে আপনার কেউ মানে খুঁজে ট্র্যাক করতে পারবে না ওই পিসিটাকে। আচ্ছা, তো এই গেল ডাইনামিক আইপি অ্যাড্রেস। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ভিওআইপি। ভিওআইপি হচ্ছে আপনার ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আমরা যে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেমটা ইউজ করি, এই সিস্টেমের বাইরে কোনো একটা মানে কখনো ধরেন ইন্টারনেটের ওভার ইন্টারনেট যদি আমি কথা বলতে চাই, বা হতে পারে সেটা ভিডিও কল আর অডিও কল, হোয়াট এভার। ভিডিও কলেও তো আমার বেসিক্যালি ভয়েস ট্রান্সফার হয়। তো সেইটা যে সিস্টেমে করা হয় সেটা হচ্ছে ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমার ইমেইল। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। এটা নিয়ে আসলে খুব বেশি কিছু আহ, ইয়া করার নাই। ও, ইমেইলের সিস্টেমটা হচ্ছে কিভাবে কাজ করে? সিস্টেমটাতে আমরা যখন কোনো কিছু সেন্ড করি, সেন্ড করার সাথে সাথে সেটা কিন্তু রিসিপিয়েন্ট যে তার কাছে যায় না। ও, না যেয়ে যায় কোথায়? ধরেন আমরা যখন কিছু ফিজিক্যালি সেন্ড করি বা হচ্ছে কোনো ফাইল সেন্ড করি, এটা হচ্ছে আমার ইন্ডিয়াতে যে হচ্ছে আমার গুগলের ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে যায়। ইভেন ইয়াহু মেলও যদি আমি সেন্ড করি, ইয়াহু মেলও গুগলের ডেটা সেন্টার ইউজ করে। ঠিক আছে, তো ডেটা সেন্টারের সবচেয়ে বড় ব্যবসা অ্যামাজনের। এবং অ্যামাজন কিন্তু ওই যে আমরা যেটা চিন্তা করি যে অ্যামাজন পণ্য ডেলিভারি করে বা ইয়া করে, অ্যামাজনের মূল ব্যবসা কিন্তু এই মানে ডেলিভারি সিস্টেম না। ঠিক আছে, অ্যামাজনের 87% রেভিনিউ খুব সম্ভবত জেনারেট হয় হচ্ছে ওদের ওই যে ইয়া থেকে, কি বলে এটাকে, রিসোর্স শেয়ারিং আর কি। আর তারপরে হচ্ছে ওদের ডেটা সেন্টার গুলো থেকে। তারপরে হচ্ছে আপনার ওদের বেসিক্যালি ইন্টারনেট বিজনেস আর কি। ঠিক আছে, তো আর পণ্য ডেলিভারি যেটা করে অ্যামাজন হচ্ছে রিটেল ডেলিভারি যেটা করে, ওইটা ওর সাইড বিজনেস। আচ্ছা, আচ্ছা,
তো যাই হোক, আমরা যখন সেটা তো যেটা বলতেছিলাম, ধরেন গুগলের সার্ভারে চলে গেলে সেটা কিন্তু সেন্ট্রাল, গুগলে যে সেন্ট্রাল সার্ভার ভার্জিনিয়াতে, সেই ভার্জিনিয়ার সেই সেন্ট্রাল সার্ভার হয়ে তারপরে হচ্ছে রিসিপিয়েন্টের কাছে আসে। ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে ইমেল আনসেন্ড করা যায়। এই আনসেন্ড করাটা যায় হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে এইটুকু সময় যেখানে লাগে সেইটুকু সময়ের জন্য। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি হচ্ছে 5 মিনিটের একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? কেউ একজন একটু কনফার্ম করেন আমাকে শোনা যাচ্ছে কিনা, স্লাইড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার মনে হয় শোনা এবং দেখা যাচ্ছে। সো আমি কন্টিনিউ করি। ওকে। আচ্ছা। তো যেটা বলছিলাম যে হচ্ছে আমার ইমেল সিস্টেমের হচ্ছে একটা ইমেল অ্যাড্রেসের কতগুলা পার্ট থাকে। দেখেন, এই যে দুটা পার্ট বেসিক্যালি, এই যে অ্যাট দ্য রেটের আগের অংশটুকু এবং পরের অংশটুকু। অ্যাট দ্য রেটের আগের অংশ যেটা হচ্ছে ইউজার নেম, আর পরের অংশটা বেসিক্যালি হচ্ছে ডোমেন নেম। তো হচ্ছে ডোমেন নেমের হচ্ছে পরের যে ডট দিয়ে যে পার্টটা থাকে, সেটা পার্টটাকে বলা হয় হচ্ছে হোস্ট অংশ। ঠিক আছে। তো হচ্ছে এই প্রথম 1972 সাল থেকে ইমেইল অ্যাড্রেসে অ্যাট চিহ্ন ব্যবহার করা হয়, অ্যাট দ্য রেট।
এবং হচ্ছে ইমেল খুলতে যা লাগে এটা তো জানেন সবাই। তো দ্যাটস ইট। আচ্ছা, ইমেইলে অনেক সময় আমরা হচ্ছে মাল্টিপল পার্টিসিপেন্ট থাকে। তো মাল্টিপল পার্টিসিপেন্ট যখন থাকে তখন অনেক সময় আমরা চাই যে সবাই দেখুক যে কারা কারা আছে। আবার অনেক সময় আমরা চাই না যে হচ্ছে কেউ দেখুক যে হচ্ছে আহ, আপনার হচ্ছে আর কে কে কার মেলটা পাচ্ছে। তো যখন আমরা চাই না যে হচ্ছে আপনার কে কে আছে, তখন আমরা হচ্ছে ব্লাইন্ড বিসিসি ইউজ করি, ব্লাইন্ড কার্বন কপি। আর যখন আমরা চাই যে হচ্ছে সবাই জানুক যে কে কে আছে, তখন আমরা হচ্ছে সিসি ইউজ করি, কার্বন কপি। আচ্ছা, আর মেইলের সাথে আমরা যে ফাইল বা ডকুমেন্ট যা পাঠাই সেটাকে অ্যাটাচমেন্ট বলা হয়। আর হচ্ছে আপনার স্প্যাম হচ্ছে আপনার ধরেন ভুয়া যে মেইলগুলো আসে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের যে মেইলগুলো আসে সোশ্যাল মিডিয়া থেকে, যে অনেক সময় হচ্ছে আনওয়ান্টেড যে মেইলগুলো আসে এগুলো স্প্যামে যায় অনেক সময়। আর ট্র্যাশ হচ্ছে আপনার বিন বল, বেসিক্যালি মেইল ডিলিট করার পরে আপনার হচ্ছে ট্র্যাশে গিয়ে জমা হয়। ঠিক আছে, আপনার অনেক ইমেল সার্ভিস প্রোভাইডার আছে, ইয়াহু মেইল, জিমেইল, হটমেইল, আউটলুক, ফার্স্ট মেইল, হাস মেইল, এও মেইল, অসংখ্য। ঠিক আছে, আমরা বেসিক্যালি জিমেইল বা হচ্ছে অনেকেই হটমেইল বা ইয়াহু মেইল ইউজ করি ম্যাক্সিমামই। আচ্ছা, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান। এখান থেকে আসলে ধরেন আমার বলার মতো তেমন কিছু নেই। তো হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কি কি পড়তে হবে, পড়তে হবে হচ্ছে আপনার প্রতিষ্ঠাতা কে কে, আহ, আপনার হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং সদর দপ্তর কোথায়, শুধু এটুকু জানলেই হবে, আর তেমন কিছু জানতে হয় না। এবং কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে, এই। আচ্ছা, আইবিএম, অ্যাপল, গুগল, ইয়াহু, আচ্ছা, উবার, আচ্ছা, ওকে। সো ক্লাউড কম্পিউটিং আমাদের নেক্সট টপিক। ক্লাউড কম্পিউটিং হচ্ছে ধরেন এখনকার জন্য এটা খুবই উপযোগী। সাপোজ হচ্ছে আপনার একটা এসএসডি কিনতে $200 $300 মতো চলে যায়। ঠিক আছে, ওয়াইল ধরেন আমি যদি হচ্ছে আমার তো এখন দেখা যায় যে একটা এসএসডি পুরাটা লাগেও না। ঠিক আছে, ধরেন একটা এসএসডি যদি 512 জিবি হয়, দেখা গেলো আমার শুধু 40 জিবি জায়গা দরকার। সো আমি চাইলে কিন্তু এই 40 জিবি জায়গা যদি কেউ আমাকে ধার দিত, তাহলে কিন্তু আমার সেই এসএসডিটা কিনতে হতো না $300 দিয়ে। তো হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এই সিস্টেমটাই হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিং সিস্টেম হচ্ছে শুরু করে। তো প্রথম এটা শুরু করে যেটা বলতেছিলাম যে হচ্ছে অ্যামাজন 2006 সালে, এবং হচ্ছে অ্যামাজনের দেখা দেখি বাকিরাও শুরু করেছে। তো হচ্ছে আপনার 1960 সাল থেকে এটা ইয়া করা হয়। আপনার কিছু বৈশিষ্ট্য হচ্ছে পে এজ ইউ গো। পে এজ ইউ গো মানে কি, আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুর জন্য হচ্ছে আমার ইয়া পাবো, এবং অন ডিমান্ড মানে আমার যখন প্রয়োজন আমি তখন ইয়া করবো। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, আই ক্যান অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার। এবং হচ্ছে লিমিটেড কাস্টমাইজেশন, আমার আসলে কাস্টমাইজেশনের সুযোগ খুবই কম। ঠিক আছে, আচ্ছা, সো আমার হচ্ছে ইনস্টিড অফ এনি হার্ড ড্রাইভ অর এসএসডি, আমি জাস্ট হচ্ছে গুগলের যে হচ্ছে ধরেন আমরা ম্যাক্সিমাম যারা হচ্ছে মাইক্রোসফট অফিস পেইড ভার্সন ইউজ করি, তাদের দেখা যায় যে হচ্ছে অটোমেটিক্যালি কিছু স্পেস দেয় ওরা, 1 টিবি, বা হচ্ছে আপনার ফ্যামিলি ভার্সনটা ইউজ করলে হচ্ছে 5 টেরাবাইট। ঠিক আছে, তো এই। আচ্ছা, তো ক্লাউড কম্পিউটিং এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে ধরেন আপনার সাপোজ আপনি একটা ব্যবসা ম্যানেজ করেন। তো ব্যবসার হচ্ছে আপনার যত ব্যবসা এক্সপ্যান্ড হবে তত আপনার হচ্ছে স্পেস বেশি লাগবে, তাই না? আপনার ডেটা ম্যানেজ করতে জায়গা বেশি লাগবে, কিন্তু আপনার কিন্তু এখন লাগছে না। তো আপনি ধরেন যে একটা সিস্টেম যদি বিল্ড করতে চান যেখানে হার্ডওয়্যার ইয়া করবেন, তারপরে বড় আপনার হচ্ছে সার্ভার রুম ম্যানেজ করতে, কিন্তু আপনার কুলিং সিস্টেম ইয়া করা, ধরেন ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা করি, ঠিক আছে, বিশাল বড় সার্ভার রুম আছে, ওইটার জন্য আলাদা ভাড়া দেওয়া, রুম ভাড়া দেওয়া, ইয়া করা। তার চেয়ে বরং আমরা যদি হচ্ছে সার্ভারটা, গুগলের সার্ভারটা ভাড়া নিই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বেশি সুবিধাজনক, তাই না? তো হচ্ছে এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই হচ্ছে সার্ভার এরকম ভাড়া নিয়ে হচ্ছে ইয়া করছে, কারণ হচ্ছে কেউই জানে না যে হচ্ছে আমার প্রতিষ্ঠান নেক্সট 10 বছর পরে কোথায় যাবে। তো আমি কি বছর বছর করে হচ্ছে আমার সার্ভার রুম বড় করব? আমি হচ্ছে নতুন ম্যান পাওয়ার লাগাবো, কি দরকার? তার চেয়ে বরং আমি হচ্ছে জাস্ট তিনজন অ্যানালিস্ট যদি বসাই দিই, যে হচ্ছে আমার এই গুলা ম্যানেজ করবে, শুধুমাত্র সেটাই কিন্তু এনাফ। আচ্ছা, তো হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিং এর সেবাটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ধরেন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম সফটওয়্যার চালাই, তারপরে হচ্ছে স্টোরেজ, নেটওয়ার্ক, ঠিক আছে, আমরা যেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্ম হতে পারে ডেটাবেস, ধরেন গুগলের ডেটাবেস বা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য। তারপরে এখন কিন্তু হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে সিমুলেশনের জন্য কিছু সফটওয়্যার কিন্তু অনেকে কিনে না, না কিনে হচ্ছে আমার গুগল সিমুলেশনের সফটওয়্যার ভাড়া পাওয়া যায়। ক্লাউড কম্পিউটিং মানে সুযোগ হতে ভাড়া নেওয়া সবকিছু, সফটওয়্যার আর কি। ঠিক আছে, সফটওয়্যার হতে পারে, হার্ডওয়্যারের সুবিধা হতে পারে, স্টোরেজ হতে পারে, অপারেটিং সিস্টেম হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, ইট ক্যান বি এনিথিং। ওকে। তো সুবিধা অসুবিধা দুটাই আছে। অসুবিধা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন তো আমি গুগলকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি বেসিক্যালি ভাড়া নিচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে কিভাবে প্রসেস হচ্ছে আপনার হচ্ছে ইয়া হচ্ছে, এবং কোনো কারণে ধরেন হচ্ছে আপনার গুগলের স্টোরেজ হচ্ছে কেউ উড়াই দিল, তো আপনি কাকে জবাবদিহি করবেন? ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। এবং আমার ইনফরমেশনের গোপনীয়তা থাকার সম্ভাবনা হচ্ছে প্রায় 0%, ক্লোজ টু 0%, তাই না? গুগলকে এত সাধু ভাবার কোনো কারণ নেই, বা অ্যামাজনকে এত সাধু ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, তারা যে ফ্রিতে 15 জিবি করে ইউজ করতে দিচ্ছে, এটা কিন্তু তারা বেসিক্যালি ডেটা কালেক্ট করছে আমার থেকে, যে আমি কি ধরনের কাজ করি, ইয়া করি। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিং এ হচ্ছে আমার বেশ কিছু আহ, ইয়ে আছে যারা হচ্ছে ফর ফ্রি সার্ভিস দেয়। এদের মেইন কাজ কি? এদের মেইন কাজ হচ্ছে আপনার আপনার থেকে ডেটা কালেক্ট করে নেওয়া, তাই না? ওরা হচ্ছে শুধু শুধু ওদের কিন্তু ফিজিক্যাল একটা সার্ভার আছে, ঠিক আছে, একটা হচ্ছে আপনার ইয়ে আছে। তো হচ্ছে আপনার সেইখান থেকে ওরা কেন আপনাকে ইয়া করবে? ফিজিক্যাল সার্ভার ম্যানেজ করতে তো আপনার তাদের ম্যান পাওয়ার আছে। কারণ কিছুদিন পর পর হচ্ছে সার্ভারের নেটওয়ার্কের সমস্যা হয়, ইস্যু হয়, সেখানে কনস্ট্যান্টলি হচ্ছে ইঞ্জিনিয়ার রাখতে হয়, এবং দে আর ভেরি হাইলি পেড। তো হচ্ছে আপনার এটা তো আপনাকে ফ্রি ফ্রি দিচ্ছে, মানে দে আর কালেক্টিং ডেটা অ্যান্ড সেলিং দিস ডেটা টু আদার ক্লায়েন্টস। ওকে, আচ্ছা। তারপরে আসছে হচ্ছে আমার সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং মানে কি? আমরা হচ্ছে ধরেন যেগুলো দিয়ে যোগাযোগ করতে পারি বিভিন্ন মানুষজনের সাথে। তো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং এর অনেক বেশ কিছু সাইট আছে। তো আমরা হচ্ছে আহ, ধরেন ফেসবুক, তারপরে হচ্ছে মেসেঞ্জার, তারপরে ধরেন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সবই সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, তো এই এটা নিয়ে খুব বেশি বলার কিছু নেই। সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, সেই জিনিসগুলো হচ্ছে কিছু অর্গানাইজেশন যেগুলো আছে ওগুলা জাস্ট পড়ে নেবেন। আর তেমন কিছু বলার নেই। প্রতিষ্ঠাতা, সদর দপ্তর, এগুলাই আসে আসলে এখান থেকে, তেমন কিছু না। তবে এইখানে থেকে আপনার হচ্ছে ফেসবুকটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের রিটার্নেও কিন্তু ফেসবুক থেকে ফেসবুকটা কিভাবে বিজনেসে ইউজ হচ্ছে এগুলা থেকে, এফ বিজনেস বলে, ই বিজনেস বলে, তো এগুলা থেকে এখন এফ কমার্স, তো এগুলা থেকে এখন কিছু প্রশ্ন হচ্ছে। আচ্ছা, তো এই জটিল কিছু না। আচ্ছা, দেন কামস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, তো হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো পর্যন্ত জেনারেটিভ এআই হিসেবেই আছে। মানে জেনারেটিভ বলতে আমি তাকে হচ্ছে কিছু মানে ল্যাঙ্গুয়েজ মডেলের উপর কাজ করে। তো হচ্ছে আমি তাকে ইনফরমেশন দিলে, বা হচ্ছে সে গুগল থেকে বিভিন্ন, বা হচ্ছে বিং থেকে বা সার্চ ইঞ্জিন থেকে ইনফরমেশন কালেক্ট করে আমাকে হচ্ছে কাস্টমাইজড মানে কিছু ইনফরমেশন বা হচ্ছে ইয়া প্রোভাইড করে। তো হচ্ছে কৃত্রিম মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করা হয় হচ্ছে প্রোলগ বা হচ্ছে আপনার ক্লিস বা আর দিয়ে, জাভা পাইথনে ইউজ করা হয়। তো এগুলা হচ্ছে আমার জানতে হবে। এই, তো হচ্ছে আমার চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি ফুল ফর্ম হচ্ছে চ্যাট জেনারেটিভ জিপিটি ফর জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। ঠিক আছে, ওই যে বলতেছিলাম জেনারেটিভ এআই। জেনারেটিভ মানে কি? যে জেনারেট করে ফ্রম হোয়ার, ফ্রম প্রিভিয়াসলি নোন টেক্সট বা প্রিভিয়াসলি নোন ইনফরমেশন। ঠিক আছে, ওর কাছে আলটিমেটলি হচ্ছে নিজে থেকে কিন্তু কোনো ইনফরমেশন নেই। আগে সে যে সমস্ত ইনফরমেশন তার কাছে ছিল, তার সাথে যে কনভারসেশন গুলো হচ্ছে, থ্রু দিস কনভারসেশন হি ইজ বিকামিং স্মার্ট অ্যান্ড স্মার্ট। আচ্ছা, তো হচ্ছে এই যে চ্যাট জিপিটির স্যাম অল্টম্যানকে নিয়ে তো কিছুদিন আগে ড্রামা হলো, তাকে বের করে দেওয়া হলো, আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। ঠিক আছে, তো চ্যাট জিপিটি হচ্ছে আপনার এমনিতে বিশাল সাকসেস মনে হলেও চ্যাট জিপিটির ফিনান্সিয়াল কন্ডিশন ইজ ভেরি পুয়ার। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, ওই যে সাইটটা দেওয়া আছে chat.openai.com। আচ্ছা, তো এটা বেসিক্যালি একটা চ্যাটবট। ও ওটার মেইন কোম্পানি, প্যারেন্ট কোম্পানি হচ্ছে আমার ওপেন এআই। তার আগে ছিল ওপেন এআইটা ছিল হচ্ছে আপনার ইনস্ট্রাক্ট জিপিটি, যেটা জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। আচ্ছা, এই, তো এখানে ইনফরমেশনের জন্য আমাকে কি করতে হয়? প্রথমে একটা প্রশ্ন করতে হয়, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, তো হচ্ছে আপনার সে, তার সাথে বিশাল একটা ডেটাবেজ আছে। ওই যে আমরা বলতেছিলাম না যে হচ্ছে আমরা যখন আমাদেরকে যখন ক্লাউড কম্পিউটিং এ বা হচ্ছে বিভিন্ন
ইয়াতে আমাকে যে ফ্রি সার্ভিসটা দিচ্ছে বা ফ্রি স্টোরেজ সার্ভিস দিচ্ছে ক্লাউড কম্পিউটিং এ, এগুলো কেন দিচ্ছে? কারণ হচ্ছে তারা আমার থেকে ডেটা নিয়ে নিচ্ছে, এবং সেই ডেটাগুলো তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে। ঠিক আছে, নট অনলি আপনার হচ্ছে তারা ডেটা চুরি করছে তা না, তারা নিজেরাও হচ্ছে নিজেদের রিসার্চের জন্য ইউজ করছে ডেটাগুলো। ঠিক আছে। তো এই আস্তে আস্তে হচ্ছে আপনার জিপিটি ভার্সেস হচ্ছে আপনার ফিজিক্যাল, যারা হচ্ছে ক্রিয়েটিভ আর্টিস্ট আছেন তাদের মাঝে একটা ডিবেট এখন চলতেছে। তো ওইগুলো নিয়ে থাকবেই, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কিছু আসবে, নতুন করে হচ্ছে নতুন লাইফস্টাইল ডেভেলপ করবে এই। আচ্ছা, বাট জিপিটি যেটা করবে সেটা হচ্ছে যে আপনার নতুন কর্মসংস্থান তৈরি করবে। ঠিক আছে, পুরাতন কর্মসংস্থান মুছে যেতে সময় লাগে, আস্তে আস্তে হচ্ছে নতুন কর্মসংস্থান তৈরি হবে, পুরাতনরা হচ্ছে আহ ইয়ে হয়ে যাবে। আচ্ছা, সাইবার ক্রাইম, ইন্টারনেট ইউজ করে যে কোনো ক্রাইম সাইবার ক্রাইম। ঠিক আছে, আপনার সাইবার ক্রাইম থেকে বেসিক্যালি আপনার পড়তে হয় হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম, হ্যাকিং, ফিশিং, তারপরে হচ্ছে আপনার পাইরেসি কোনটা, তারপরে এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখি কি কি আছে। আচ্ছা, তো হচ্ছে আমার সাইবার অ্যাটাক হচ্ছে বিভিন্ন সময়ে ধরেন যে ইলেকট্রনিক মানে নেটওয়ার্ক অ্যাক্সেস ইউজ করে অন্যের সিস্টেম, হতে পারে সেটা হচ্ছে কোনো হার্ডওয়্যার, হতে পারে কোনো সফটওয়্যার, বা হতে পারে কোনো ইনফরমেশন, কোনো ফাইল, এটা চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের যে হচ্ছে যে টাকাটা চুরি হলো, এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা হ্যাকিং, তাই না? তো হচ্ছে এটা হচ্ছে আপনার আরেকটা অন্যের সিস্টেমে নিজে ঢুকে তার হচ্ছে কন্ট্রোল নিয়ে নেওয়া হচ্ছে বেসিক্যালি হ্যাকিং। আচ্ছা, আর স্প্যামিং কি? স্প্যামিং হচ্ছে আপনার ধরেন হচ্ছে আমাদের মেইলে অনেক সময় বা হচ্ছে ইনবক্সে অনেক সময়, মানে আপনার সাপোজ হচ্ছে জেনারেটিভ মেইল যদি হয়, লাইক হচ্ছে আমি ক্লিক করলে হচ্ছে থাউজেন্ডস অফ কপি তৈরি হয়ে যায়, ঠিক আছে, মিলিয়নস অফ কপি তৈরি হয়ে যায়, তখন এটাকে হচ্ছে বেসিক্যালি স্প্যামিং। এটা হচ্ছে আমার মেমোরি দখল করে নেয়। স্প্যামিংটা হচ্ছে কম্পারেটিভলি লেস আপনার হার্মফুল, কারণ হচ্ছে স্প্যামিং এ আমার হচ্ছে শুধু বিরক্তি হবে বা হচ্ছে আমার সিস্টেম দখল করে, মানে স্পেস খাইয়ে দিবে, এছাড়া খুব বেশি কিছু করতে তেমন একটা পারবে না। তবে ফিশিংটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। ফিশিং হচ্ছে ধরেন আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন, ক্রেডিট কার্ড তো হচ্ছে আমরা বেসিক্যালি কি বিভিন্ন অনলাইন সিস্টেমে ইউজ করি, বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করি। তো হচ্ছে সেই ওয়েবসাইট গুলো যদি কুকিজের মানে আবরণে আমার ক্রেডিট কার্ড ইনফরমেশনটা সেভ করে রাখে, কোনো কারণে ইয়া করে চুরি করে রাখে, তখন সেটা হচ্ছে আমার ফিশিং বলা হয়। ঠিক আছে। আচ্ছা, সাইবার চাঁদাবাজি তো হয় আপনার হচ্ছে বিভিন্ন ধরেন, আমি হচ্ছে সাপোজ আমার ব্যাংকের সমস্ত কম্পিউটার হ্যাক করে আমি ধরেন যে মেইল পাঠালাম যে হচ্ছে আমাকে, সাপোজ আমি ইউএসএ চলে গেলাম, সেখানে গিয়ে বললাম যে আমার অ্যাকাউন্টে $2 বিলিয়ন দিতে হবে। কারণ $2 বিলিয়ন না থাকলেও সে দেখা যাবে যে হচ্ছে তার মানে গোপনীয়তা রক্ষার্থে বা দিতে পারে এরকম একটা অ্যামাউন্ট যদি ক্লেম করা হয়, তাহলে সে হয়তো দিতে পারে। ঠিক আছে, এই আর কি। তো সাইবার ক্রাইমের আর একটা ইয়া হচ্ছে যে আপনার সাপোজ প্লেজারিজম। ঠিক আছে, আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এখন তো অনলাইনে বিভিন্ন রিসার্চ পেপার অ্যাভেলেবল, তো হচ্ছে দেখা যায় দুই তিনটা রিসার্চ পেপার কাট কপি পেস্ট করে নতুন করে নিজের নামে একটা চালিয়ে দিই। তো এটাও এক ধরনের সাইবার ক্রাইম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি। এই যে প্লেজারিজম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি এর মাঝেই পড়ে। ব্লগ বা ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ফটোগ্রাফি চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া, বিভিন্ন হচ্ছে আপনার ভিডিও নিজের নামে চালিয়ে দেওয়া। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, তো এই এই ছিল মোটামুটি আজকের লেকচার। আমাদের মনে হয় ক্লাস প্রায় শেষের দিকে। আমি জানি না আপনাদের রুটিনে আর কোনো ক্লাস আছে কিনা, বা ইয়া আছে কিনা। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, বা হচ্ছে যদি না থাকে তাহলে হয়তো আমরা আরো কিছু গাইডলাইন সেশন হয়তো নিব ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে। দেখা যাক যদি সময় পাওয়া যায়, আপনারা তো বেশ কিছু সময় পেলেন, তো সেটা ভালো হলো। আমরাও হচ্ছে আস্তে ধীরে আপনাদের জন্য কিছু এডিশনাল পরীক্ষা টরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।